আসসালামু আলাইকুম। চিত্রচিরে চৈত্র মাস। লিখেছেন মম সাহা। উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোগাড়। আজ চিত্রার মেজাজটাও বেশ চটে আছে। কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে। তাও যে সে পত্র না, 100 বানান ভুল পত্র। পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে, ততটাই বানান দেখে রেগে গিয়েছে। প্রেমপত্র না, যেন ক্লাসের সবচেয়ে গর্দভ ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতেই ওহি আপার সাথে দেখা হলো চিত্রার। ওহি আপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে। চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল, ছুটে গেল ওহি আপার কাছে। চেরিরও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে। চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব। স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার বাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুঁকে যাচ্ছেন। দুনিয়ায় যেন তার কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই। চিত্রা আর চোখে তাকালো, মিনমিন করে বলল, বাহার ভাইয়ের কাছে এলেই সব চলে যায়, হোক সেটা নিকোটিন কিংবা হৃদয়। নিজের কথাই নিজেই অবাক হলো মেয়েটা। ওহি আপা শুনে ফেললো না তো? ভয়ে ভয়ে ওহি আপার দিকে তাকাতেই দেখলো সে ফোনে ব্যস্ত। হাত ছেড়ে যেন বাঁচলো সে। দুই একটা রিক্সা চলে যাচ্ছে অদূরে। চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপুর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নিল। ততক্ষণে ওহি আর চেরি বেশ খানিকটা সামনে চলে গিয়েছে। চিত্রার জন্য সেখানে গিয়ে দাঁড়ালো। বাহার ভাই সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। তিন মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা। বাহার ভাই কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। নীরব রাস্তা তুমুল চিৎকারে সরব হয়ে গেল। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনার বিস্ময় কাটিয়ে ছুটে এলো মেয়েগুলোর কাছে। বাহার ভাইও থমকে দাঁড়ানো নিশ্চল পাগুলো কোন রকমে টেনে নিয়ে এসে দাঁড়ালেন মাটিতে লুটিয়ে পড়া চেরির কাছে। ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশেই চিত্রা তার বা হাত ধরে লাফাচ্ছে। মেয়েটার বা হাতটাও বিধ্বস্ত প্রায়। ওহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিচের বাঁ হাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্তটা যেন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়েই নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করলো। সাথে তার তুমুল আহাজারি। ছোট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকে ধরল না ওহি, বরং ছুটে গেল তার থেকে 5 হাত দূরের বিশাল দোকানটার দিকে। তার ছুটে যাওয়াটা যেন এই মুহূর্তে আরেক অপ্রত্যাশিত কাজ। বাহার ভাই চেরিকে কোলে তুলে নিলেন আর চিত্রার হাত ধরে টেনে তুললেন। লোকটা বোধ হয় এই প্রথম এতটা হতভম্ব হয়েছেন, মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বললেন, ওঠো তো, এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না। ওঠো দ্রুত, তুমি না অনেক সাহসী, ওঠো। চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রার বাঁ হাতটা কেমন যেন অবশ হয়ে গিয়েছে ততক্ষণে, তবুও মস্তিষ্ক তার সচল। চেরির কথা সেই সচল মস্তিষ্কের নিউরনে ঝড় তুলল। সাথে সাথে সে উঠে দাঁড়ালো। ক্রন্দনরত মুখখানা নিয়ে অসহায়ের মতন প্রশ্ন করলো বাহার ভাইকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই? বাহার ভাই ক্রন্দনরত মেয়েটার মুখের দিকে তাকালেন। চিত্রাদের বাড়িতে এসেছেন পুরো 12 মাস সম্পূর্ণ হলো, কিন্তু এভাবে মেয়েটাকে বোধহয় দেখা হয়নি তার। কখনো তাকানোর প্রয়োজনই বোধ করেননি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেরও পুরোটা হাট ঝলসে গেছে। তবুও মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণটার জন্যই এত মায়া লাগছে। তন্মধ্যেই ছুটে এলো ওহি। হাতে তার বড় বড় দুটি পানির বোতল। সে ব্যতিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহার ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে কাপা কণ্ঠে বলল, বাহার ভাই চেরির মুখে হসপিটাল না যাওয়া অব্দি পানিটা ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরের রিক্সায় আসছি। পানি ঢালা থামাবেন না কোনোভাবেই। এই মুহূর্তে এসে ওহির চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার ভাই মুগ্ধ হলেন। মুগ্ধতা কাটিয়ে তিনি পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসলেন রিক্সায়। ওহি চিত্রাকে সাবধানে টেনে পরের রিক্সায় উঠল। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটার মুখের ঢাকনাটা খুলেই চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগলো। দুটো রিক্সায় গন্তব্য ধরল হসপিটালের। ওই চিত্রার হাতে পানি ঢালছে আর সান্ত্বনার স্বরে বলছে, কিছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে ওহি আপা, আছি তো তোর সাথে, কোনো ভয় নেই তোর। আল্লাহ দেয়ার যন্ত্রণায় চিত্রার কান্নারা আরো শব্দ তুলল। ওহি কেবল ব্যথাতুর চোখ ছলছল তাকিয়ে রইল।
বনগুলো যে তার প্রাণ। এভাবে সুন্দর ফুলগুলোর মরছে যাওয়াটা যে সে মানতে পারছে না। হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটালের তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশিই থাকে। হইচইয়ের ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটি আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভিতর তাদের ঝড়ের তীব্রতা হাহাকার করে উঠছে। এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশেহারা প্রায়। বড় চাচিও কাঁদছেন, কেবল কাঁদছেন না চিত্রার মা। চোখ মুখ তার শক্ত কঠিন। মা জাতির চোখ মুখ এতটা কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্র মহিলার হয়েছে। বরাবরই তিনি একটু শক্ত প্রজাতির মানুষ, খুব সহজে নেতিয়ে যান না। নারী জাতি স্বভাবসুলভ কমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক তার উল্টো। তিনি বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলছেন, এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। ত্রিশান আর দিহানও কাঁদছে। বোনদের তারা খুব বেশি ভালোবাসে। তুহিন ছোট ভাইদের সান্ত্বনার স্থল হয়ে দাঁড়িয়ে আছে। ওষুধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটা করছেন বাহার ভাই। চেরির বাবা প্রবাসী, তাকে এখনো কিছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হতেই তিনি রওনা হয়েছেন আসার জন্য। আফজাল সওদাগর শহরের বাইরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই এই ওষুধের দায়িত্বটা পড়লো বাহারের কাঁধে। বাহার ভাই কোনো রকম অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছেন চঞ্চল গতিতে। চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা রুমে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর। তবে ওহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে, কারণ ভয়ানক এই পানীয়ের কিঞ্চিত ছিটে ওহির ডান হাতের কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বোনদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। অতঃপর তারও চিকিৎসা শুরু হলো। প্রায় ঘন্টাখানেক পেরোতেই ছুটে এলেন নুরুল সওদাগর। চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীরে জড়ানো আইনের পোশাক। এসেই প্রথম দফায় প্রশ্ন ছুড়লেন, চেরি ওহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাহার ভাইয়ের ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ তুলল সন্দেহের ঝুড়িখানায়। ওদের খবর জানায়নি এখনো? বাবা চিত্রারও বা হাতটার বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতন দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রও ভুক্তভোগী। নুরুল সওদাগর কিছুটা বিব্রত বোধ করলেন ছেলের জবাবে। অতঃপর প্রহর গুনলেন কিছু ভালো খবরে। বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে। ফুপুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়। এতটা চাপ হয়তো ওর শরীরও নিতে পারবে না। অবশেষে টান টান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলেন ডাক্তার। সকলে তখন হুড়মুড় করে উঠে ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো। তবে প্রশ্ন করার সাহস হলো না কারো। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রথম প্রশ্নটা বাহার ভাই করলেন, ওদের কি অবস্থা? কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা পরিবারটির দিকে দৃষ্টি দিলেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ের চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়ায় অনেকটা রক্ষা হয়েছে। অ্যাসিড পড়ার পর একমাত্র পানি দিলেই এটার প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট বাচ্চাটার শ্বাসনালী আর ডান গালটার অবস্থা ভালো না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা আছে। আর যে মেয়েটার বাঁ হাত পুড়েছে, ওর এতক্ষণ জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থাও ভালো না। আপনাদের সাথে দেখা করতে চাচ্ছে। অবস্থা বলা যায় তত সুবিধার না। আর যার সিটকে এসে অল্প স্বল্প লেগেছে তাকে পুরো চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইনজেকশনের কারণে ঘুমিয়ে আছে। চেরির মায়ের হাউমাউ করে কান্না বাড়লো। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হলো। চেরি আর চিত্রাই ওই বাড়ির প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ ঝরে যাওয়ার উপক্রম। নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছেন, এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচতে দেওয়া হবে না। চেরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত প্রায়, তখন মুনিয়া বেগম ছুটি গেলেন নিজের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছেন মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চায়। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন, দিশান, ত্রিশান সবাই গেল। এমনকি এতক্ষণে কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনী বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সওদাগর বাড়িটা এমনই। এখানে আমি তুমি বলে কিছু নেই। এখানে সবাই মিলে আমরা। নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেশারেশি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, নমনীয়। এক রকমের ভালোবাসা প্রতিটা সন্তানের জন্য। চিত্রার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় ব্যথায় কাটাচ্ছে। মুনিয়া বেগম এসে মেয়ের ডান হাতটা চেপে ধরলেন।
এতক্ষণের শক্ত দৃঢ় মানবী মেয়ের অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদে দিলেন। মুঠোয় রাখা মেয়ের হাতটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিলেন। খুব যত্নে চুমু এঁকে দিলেন। চিত্রা মাকে দেখে অস্পষ্ট স্বরে শুধালো, আমার চেরি কেমন আছে আম্মু? অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণ তার মুখে যে ভয়াবহ কান্নাটা ছিল, এখন সেটা গিলে ফেলেছেন। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণস্বরে জবাব দিলেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হয়ে ওঠ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো, ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যে কথা বলার প্রয়াস চালিয়েছেন সেটা বুঝতে তার বাকি রইল না। তন্মধ্যেই চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করলেন ওর বাবা নুরুল সওদাগর। এসে মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমার কলেজের সামনে নাকি কোন বখাটে ছেলের সাথে আজ ঝামেলা করেছ, এটা কি সত্যি? এমন ভয়াবহ সময়ে এই প্রশ্নটা নেহাতি বেমানান মনে হলো। চিত্রা কেবল ফেল করে নিজের বাবার পানে তাকিয়ে রইল। এই মুহূর্তটাকে বোধ হয় সে বাবার স্নেহ ছাড়া কিছুই প্রত্যাশা করেনি। নুরুল সওদাগর স্থানকাল পাত্র বলে চেঁচিয়ে উঠলেন, ধমকে বললেন, তুমি নিজেই যে চেয়ে বিপদ ডেকেছ, তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়েরও। তোমাকে বারবার বলেছি সাবধান হওনি, সব জায়গায় দেখিয়ে গেছো নিজের দোষীপনা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছ সেই এই কাজটা করেছে। নিজে যেচে বিপদে এনেছ, এবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ের দুটোর জন্য। পড়লে তুমি একাই পড়তে, ওদের তো দোষ ছিল না। কক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নুরুল সওদাগরকে দেখে গেল। বাবার এমন উক্তি আদৌ সাজে, তাও মেয়ের এই অবস্থায়? নীরবতাকে আরেক ধাপ অবাক করে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠলেন, এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া না, মরে যাওয়া উচিত। বাহারের কথায় মিষ্টি হাসলো চিত্রা। বা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়লো অশ্রুবিন্দু। কাপা কণ্ঠে মুখে হাসি নিয়ে বলল, আমিন। নীরবতা বাড়লো, বিষাদ বাড়লো। চিত্রা অনুভব করলো শরীরে পড়া এসিডও তাকে বোধ হয় এত জ্বালায়নি যতটা বাবার কথা জ্বালিয়েছে। চামড়া পুড়ে যাওয়ার জ্বালার চেয়ে হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা বেশি। চামড়ায় প্রলেপ লাগানো যায়, হৃদয়ের গতি কি? কেবল ক্ষত বয়ে বেড়ানো ছাড়া।